সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, বিকেলে ঘোষণা করা হতে পারে ডাকসু নির্বাচনের ফল, থাকছে বিস্তারিত। এদিকে আরও থাকছে ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় পোলিং অফিসারের মৃত্যু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, থাকছে বিস্তারিত। এদিকে নেপালের প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন, জানিয়েছে বিবিসি বাংলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফল বিকেল 4টার মধ্যে ঘোষণা করা হতে পারে, জানিয়েছেন নির্বাচন কমিশন। রাত 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন সদস্য ডাক্তার লুৎফর এলাহি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত 3টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। সারা রাতেই ভোট গণনা চলছে। গণনা দ্রুত সম্পন্ন করতে সকালে আমরা আরও অভিজ্ঞ জনবল আনার চিন্তা করছি। গণনা শুরু প্রথমে 21টি হল সংসদের ভোট গণনা শুরু হয় রাত 4:30 পর্যন্ত। কাজী নজরুল ইসলাম, মীর মোশাররফ হোসেন, আফম কামাল উদ্দিন এবং শহীদ জননী জাহানারা ইমাম হলের ভোট গণনা শেষ হয়। এরপর ধীরে ধীরে অন্যান্য হলের গণনা এগিয়ে চলছে। এখন পর্যন্ত 21টি হলের ফল প্রস্তুত হলেও আনুষ্ঠানিকভাবে কোনো ফল ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, সব হলের গণনা শেষে একসঙ্গে ফল ঘোষণা করা হবে। এদিকে 10:15টার দিকে সিনেট ভবনে ভোট গণনা শুরু হয়। পুরো গণনা প্রক্রিয়া হচ্ছে প্রজ্ঞাগত হাতে গোনা ম্যানুয়াল পদ্ধতিতে, যা এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে। গণনা কক্ষে প্রতিটি হলের পোলিং এজেন্ডা উপস্থিত থাকলেও ফলাফল সম্পর্কে গণমাধ্যম ও প্রার্থীদের এখনও কিছু জানানো হয়নি। এর আগে সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল 5টা পর্যন্ত। তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভোট গ্রহণ চলে রাত 7:30টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ে 21টি হলকে কেন্দ্র করে মোট 11,897 জন শিক্ষার্থী ভোটার ছিলেন, যার মধ্যে 6,115 জন এবং 5,728 জন ছাত্রছাত্রী সেখানে উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। সকালে দায়িত্ব পালনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা সাংবাদিকদের বলেন, গতকাল ভোট গ্রহণ শেষে সন্ধ্যা 6টার পরে জান্নাতুল ফেরদৌস বাসায় চলে যান। সকাল 7:30টা থেকে 8টার দিকে ভোট গণনার জন্য তিনি আবারও সিনেট ভবনে আসেন। 3য় তলায় ভোট গণনার কক্ষের দরজায় সামনে হঠাৎ পড়ে যান। নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বরত শামীম রেজা আরও বলেন, তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ এশিয়ার 2022 সাল থেকে এ পর্যন্ত প্রথমে শ্রীলঙ্কা, গত বছর বাংলাদেশ আর এবছর নেপালে অরাজকতার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পালাবদল, সরকার পতনের ঘটনা বিশ্বজুড়েই কৌতূহলের সৃষ্টি করেছে। সেই সঙ্গেই রাজনৈতিক ওই অস্থিরতা দক্ষিণ এশিয়া তথা বিশ্ব পরিমণ্ডলগুলি কীভাবে প্রভাব ফেলতে পারে তা নিয়েও চলছে বিশ্লেষণ। বিশেষ করে সর্বশেষ নেপাল 2 বৈশ্বিক পরাশক্তি ভারত ও চীনের প্রতিবেশী হওয়ায় আলোচনা আরও বেশিছে। এদিকে বিশ্লেষকরা বলেছেন, নেপালের রাজনৈতিক অস্থিরতা দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদী আঞ্চলিক অর্থনৈতিক, বাণিজ্যিক ব্যবস্থা এবং নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। গতকাল আল জাজিরা বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হচ্ছে, নেপালের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা প্রতিবেশী চীন, ভারত, পাকিস্তান সহ সবাই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং এর কারণে নেপালের ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখার দীর্ঘ ইতিহাস
গত রোববার নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তরুণ বিক্ষোভকারীদের উপহাস করে বলেছিলেন, নিজেদের জেনজি পরিচয় দেওয়া বিক্ষোভকারীরা মনে করেছে তারা যা খুশি দাবি করতে পারে। এর মাত্র 48 ঘন্টার কম সময়ের মধ্যে ওলি পদত্যাগ বাধ্য হন। গত কয়েকদিনে নেপালের নাটকীয় ঘটনাগুলো দেশটিকে রাজনৈতিক পরিবর্তনের এক নতুন কেন্দ্রে পরিণত করেছে, ঠিক যেমন 2022 সালে শ্রীলঙ্কা এবং 2024 সালে বাংলাদেশেও একই ধরনের তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের সরকার উৎখাত করেছিল। বিশেষজ্ঞরা মনে করেছেন, নেপালের এই রাজনৈতিক অস্থিরতা পরিণতি শুধু 3 কোটি মানুষের এই দেশটির জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার বৃহত্তর অঞ্চল এবং অন্যান্য দেশগুলোর জন্য সতর্কবার্তা হিসেবে রয়েছে। তবে এটি নেপালের ইতিহাস ব্যাপক ছাত্র অসন্তোষের ঘটনা নিয়েও কিন্তু এটি প্রথম নয়। দেশটির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে বরং ছাত্র আন্দোলনের রাজনীতিতে রাজপ্রাসাদের হস্তক্ষেপে এবং সহিংসতার বিরাট এক চক্র রয়েছে, যার মধ্যে 1 দশকব্যাপী গৃহযুদ্ধ অন্তর্ভুক্ত। খেয়াল রাখতে হবে যে হিমালয়ের পূর্ব থেকে পশ্চিমে প্রায় 885 কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে প্রায় 193 কিলোমিটার বিস্তৃত নেপাল দুটি আঞ্চলিক শক্তির মধ্যে অবস্থিত। এর উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারত। তবে নেপাল ঐতিহাসিকভাবে ভারতের ঘনিষ্ঠ হলেও তাদের বৈদেশিক সম্পর্ক অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে পরিবর্তিত হয়েছে। অলিকে ব্যাপকভাবে জীবন ঘনিষ্ঠ বলে মনে করা হতো। এখন তার অপসারণের পর কাঠমান্ডুতে ভারতের প্রভাব ফিরে আসে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। এদিকে ভারতীয় সমাজবিজ্ঞানী লোকরঞ্জন পরালেজ মনে করেছেন, নেপালের পরবর্তী শাসক সম্ভবত এমন কেউ হতে পারেন যিনি কোনো দলের সঙ্গে সংযুক্ত নন। সেই ব্যক্তি কে হবেন তা এখনও স্পষ্ট নয়, তবে তিনি এমন একজন হতে পারেন যাকে সেনাবাহিনী বিশ্বাস করবে, যা উপর নির্ভর করতে পারে। এরই মধ্যেই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক বিচারপতি সুশীল কার্কিকে সমর্থন দিয়েছেন জেনজি প্রতিনিধিরা। এ বিষয়ে লোকরঞ্জন ত্রিপাঠী বলেন, সুশীলের সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী এবং তার পরবর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। কার্কির রাজনৈতিক ও কূটনৈতিক আনুগত্য এখনও অস্পষ্ট। এদিকে আবার কাঠমান্ডুর মেয়র র্যাব শিল্পী ব্যালেন্স শাহরও নাম অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে বলেছেন কেউ কেউ। কাঠমান্ডুর একজন দীর্ঘদিনের মানবতাকর্মী বলেন, নতুন নেতা যেই হোক না কেন, ভারত এবং চীন উভয় নেপালের স্থিতিশীলতা এবং এমন একটি সরকার চাইবে যা তাদের স্বার্থকে সুরক্ষিত করবে। কোনো প্রতিবেশী চায় না অন্যজন নেপালে অতিরিক্ত প্রভাব বিস্তার করুক। আবার যুক্তরাজ্য ভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা হিলিক্সের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ আলী হাসান মনে করেন, আলীর পতন কাঠমান্ডুতে বেইজিংয়ের জন্য একটি ধাক্কা এবং দিল্লির জন্য একটি সম্ভাব্য সুযোগ হতে পারে।